Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে। আজকে আমি আবার একটি নতুন টপিক নিয়ে তোদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাফটসম্যান সিভিল রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে টপিক, তারই মধ্যে একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ফিকচার্স অ্যান্ড ফাসেনিংস। তার সাথে আরেকটা চ্যাপ্টার এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে ক্রিপ, স্ক্রু, স্পাইকস আর ওয়াসার্স। এটাও রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা টপিক। তো এখানে যা কী বলছে, এখানে প্রথমে হচ্ছে রেল ফাসেনিংস। অ্যাকচুয়ালি ফিকচার্স অ্যান্ড ফাসেনিংস কথাটা অর্থ কী? এটার অর্থ হচ্ছে যে দৃঢ়ভাবে বন্ধনীতে আবদ্ধ করা। ফিকচার্স হচ্ছে যে বস্তুটা দিয়ে সেটাকে দৃঢ়ভাবে আটকানো হবে, আর ফাসেনিংস হচ্ছে সেটাকে আটকানো। তো এই দুটো মিলে হচ্ছে ফিকচার্স অ্যান্ড ফাসেনিংস। তো এখানে কি বলছে, রেল ফাসেনিং মানে কি? রেল ফাসেনিংস অ্যান্ড ফিকচার্স আর ইউজ টু কানেক্ট দ্য রেল অ্যান্ড স্লিপার্স টুগেদার ইন দেয়ার প্রপার পজিশনস। রেলওয়ে যে ট্র্যাক ইউজ করা হয় ফর রেলওয়েজ জন্য, যেখানে ট্রেনস মুভ হয়, তো অ্যাকচুয়ালি ওখানে থাকে কি, ওখানে হচ্ছে স্লিপার্স থাকছে আর রেলওয়ে লাইন্স থাকছে, তার সঙ্গে পার্মানেন্ট ওয়ে থাকে, তারপরে সাবগ্রেড থাকছে, তার সঙ্গে তার ব্যালান্স থাকছে। তো মেন ব্যাপার হচ্ছে যে স্লিপার্স যে থাকছে আর তার উপরে যে রেল থাকছে, এই দুটোকে একে অপরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ করা হয়, আর নিজের যে পজিশন, যে স্থান, সেখানে ওরা একই রকমভাবে ফিক্স থাকে। প্রথম আসছে ফিক্স প্লেট। রেলস আর ম্যানুফ্যাকচার্ড ইন সার্টেন ফিক্সড লেন্থ, কিপিং ইন ভিউ দ্য ইকোনমি অ্যান্ড ইজ ইন ট্রান্সপোর্টেশন। These rails are then joined together to form one long continuous rail. For joining the rail, fixed plates are used. এখানে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে। তো রেলস, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তো এই একটা হচ্ছে রেল সেকশন, এই একটা রেল সেকশন, দুটো রেল সেকশনকে এখানে জয়েন করা হয়েছে। তো রেলস যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়, হুইল অ্যান্ড এক্সটেনশন প্ল্যান্টে, তো সেই রেলের কিছু ফিক্সড লেন্থ থাকে, নিয়ার অ্যাবাউট 11 মিটার or 12.5 মিটার, 12.8 মিটার। তো এই ফিক্সড লেন্থে সেটাকে এক একটা সেকশন করে বানানো হয়। তো এতে সুবিধা কী হয়, যখন ট্রান্সপোর্ট করা হয় তখন সেটা খুব সহজে করা যায়, আর ইকোনমিক দিক দিয়ে সেটা খুব সাশ্রয় হয়। তারপরে যে সাইটে সেটাকে নিয়ে আসা হয়, সেখানে সাইটে ওইটা একটা রেলের সঙ্গে আরেকটা রেলকে জয়েন করে দেওয়া হয়। এর ফলে কী হচ্ছে, একটা লম্বা কন্টিনিউয়াস রেল তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। তো এই রেলকে জয়েনিং করার জন্য ফিক্স প্লেট ব্যবহার হয়ে থাকে। Two types of fish plates are commonly used in Indian railways for joining flat-footed rails and bull-headed rails. ভারতীয় রেলওয়েতে ফ্ল্যাট-ফুট রেল আর বুল-হেডেড রেলকে একে অপরের সঙ্গে রেল স্টেশনকে জয়েন করবার জন্য সাধারণত দু রকম ফিশ প্লেট ব্যবহার হয়ে থাকে। Two fish plates are fixed at each joint with 4 bolt. এদিকে একটা ফিশ প্লেট দেখতে পাচ্ছি, ঠিক তার অপোজিট সাইডে ওইদিকে আরেকটা ফিশ প্লেট থাকবে। এই দুটো ফিশ প্লেটকে জয়েন করা হয় কীভাবে? 4টে বোল্টের সাহায্যে। সেখানে বোল্ট থাকছে, নাট থাকছে, ওয়াশার থাকছে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার এখানে তিনটে ছটা, মানে এখানে 4টে রয়েছে, ওটাতে 6টা বোল্ট দিয়ে সেটাকে জয়েন করা হয়ে থাকে। These fish plates are so designed that they fit the underside of the rail's head and the top of the rail's foot of flat-footed rail. এবার এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি দেখাচ্ছে যে বোনস শেপড ফিশ প্লেট। তো এই ফিশ প্লেটটা কোথায় ব্যবহার হয়? মেনলি ব্যবহার হয়ে থাকে ফ্ল্যাট ফুটেড রেল, যার পাটা চ্যাপ্টা, ফুটটা চ্যাপ্টা। তো এইটাকে এইভাবে বানানো হয়ে থাকে যে এই যে হেড রয়েছে, রেল স্টেশনের যে হেড, ঠিক তার নিচে এটা ফিক্স হয়ে যাবে, আর ফ্ল্যাট ফুটের ঠিক ওপরে এর মাঝে এই বোন শেপ ফিশ প্লেটটা ফিক্স হয়ে থাকবে। সেটাকে কি, এই যে ফিশ বোল্ট, এই ফিশ বোল্ট দিয়ে পরে এটাকে জয়েন করা হয়। এবার এখানে আরেকটা ছবি দিয়েছে, যেটা ইনক্রিজ ডেপথ ফিশ প্লেট। এই ফিশ প্লেটটা কোথায় ব্যবহার করা? এটা মেনলি ব্যবহার করা হচ্ছে ফর বুল হেডেড রেল অথবা ডবল হেডেড রেলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখানে যেরকম ফ্ল্যাট ফুটের ওপরে ফিশ প্লেটটা শেষ হয়ে যাচ্ছে, এখানে যেহেতু এটা ফ্ল্যাট ফুট নয়, সেই জন্য এই যে ফিশ প্লেটটা, এই ফিশ প্লেটটা নিচে নামবে। রেল যেখানে রয়েছে ঠিক তার নিচে পাশাপাশি, তার মানে অ্যালং সাইড তার পাশেই এটা অবস্থান করবে, আর তারপরে এটাকে বোল্ট দিয়ে পরে জয়েন করা হবে। এবার আসছে ফিশ বোল্ট। এখানে যে বোল্টের ছবিগুলো দেখতে পাচ্ছি, যে এই একটা বোল্ট আর এই একটা বোল্ট। ফিশ প্লেট আর কানেক্টেড টু দ্য রেলস উইথ দ্য হেল্প অফ ফিশ বোল্ট। ফিশ বোল্টের সাহায্যে ফিশ প্লেটকে কানেকশন করা হয়। যেরকম এখানে একটা ফিশ বোল্ট আছে, একটা, দুটো, তিনটে,
চারটে। উইথ ইচ পেয়ার অফ দ্য ফিস প্লেটস 4 or 6 bolts ইউজড। এক জোড়া ফিস প্লেট, এদিকে একটা ফিস প্লেট 1, এদিকে একটা 2 আছে, তাহলে এক জোড়া ফিস প্লেটের ক্ষেত্রে 4টে থেকে 6টা বোল্ট ব্যবহার হয়। বাট ইন ইন্ডিয়ান রেলওয়েজ 4 নাম্বার অফ ফিস বোল্টস আর ইউজড। কিন্তু ভারতীয় রেলওয়ের ক্ষেত্রে 4টে বোল্টই ব্যবহার করা হয়ে থাকে, 6টা বোল্টের এখানে ব্যবহার নেই। টু উইথস্ট্যান্ড হেভি স্ট্রেসেস দে আর মেড অফ মিডিয়াম অর হাই কার্বন স্টিল। The length of fish bolt depends on the type of fish plates. These bolts generally get loose by the vibration caused by the moving loads and require tightening from time to time. ট্রেনের নিজস্ব লোড, তো সেই লোড, তারপরে ট্র্যাকের লোড, এই লোড যখন লাইনের উপরে আসছে, যখন ফিস প্লেটের ওপরে আসছে, তো সেক্ষেত্রে ফিস প্লেটটা তো ভেঙে যাওয়ার কথা, কিংবা ক্র্যাক হয়ে যাওয়ার কথা, কিংবা টিয়ার আপ হয়ে যাবে, কিংবা ওয়্যার আপ হয়ে যাবে। কিন্তু সেটা ক্ষেত্রেও ফিস প্লেটের কোনো কিছু অসুবিধা হয় না, তার মানে হেভি স্ট্রেস সহ্য করতে সক্ষম। তো এটা কী দিয়ে বানানো হয় থাকে, এটা মিডিয়াম স্টিল কিংবা মিডিয়াম কার্বন স্টিল কিংবা হাই কার্বন স্টিল দিয়ে এই ফিস প্লেটকে তৈরি করা হয়, যাতে এরা হেভি স্ট্রেস নিতে পারে। দি লেন্থ অফ ফিস বোল্ট, এবারে এই যে ফিস বোল্টের যে লেন্থ, এই যে এখান থেকে এতটা লেন্থ রয়েছে, এখান থেকে এই যে এতটা লেন্থ, এই লেন্থটা নির্ভর করছে কার উপরে, সেটা হচ্ছে কী ধরনের ফিস প্লেট ব্যবহার করবো তার উপরে সেটা নির্ভর করে। দিস বোল্টস জেনারেলি গেট লুজ, এবার এই যে বোল্টগুলো এখানে টাইটিং করা, যে ফাস্টনিং করা, তো এগুলো কোনো সময় তো লুজও হয়ে যায়। সে লুজ হয়ে যাবে কারণটা হচ্ছে ট্রেন যখন মুভ করছে, তো সেটা তো হচ্ছে রোলিং ফ্রিকশন হচ্ছে, ওটা হচ্ছে মুভিং লোড, কারণ ওই লোডটা এক জায়গায় দাঁড়িয়ে নি, তো লাইনে ভাইব্রেশন হয়, রেল লাইনে, রেল ট্র্যাকে, তো সে ভাইব্রেশনের কারণে অনেক সময় এই বোল্টগুলো লুজ হয়ে যায়। তো সেই জন্য এটাকে টাইম টু টাইম এগুলোকে টাইটনিং করতে হয়, মানে এটাকে টাইট করে রাখতে হয়, তারপর এটাকে চেক করতে হয় যে সব ট্র্যাক ঠিক আছে কিনা আর ফিস বোল্ট সব ঠিক আছে কিনা। এখানে একটা ছবি দিয়েছে ফিস বোল্টের, এখানে যে কটা ডাইমেনশনস এখানে লেখা রয়েছে সব কটা ডাইমেনশনই হচ্ছে এখানে মিলিমিটারে, এটাও মিলিমিটার আছে, এটাও মিলিমিটার। এটা একটা টোটাল একটা ফিস বোল্টের ছবি, এটা হচ্ছে সার্কুলার হেড একটা ফিস বোল্ট, আর এগুলো হচ্ছে থ্রেড, আর এটা হচ্ছে এই বোল্টের সঙ্গে যে নাটটা আমরা এখানে টাইট দিচ্ছি। এবার আসছে রেল চেয়ার। তো রেল চেয়ার বিষয়টা কি? It is a device which is used to fix the double-headed and bull-headed rails on sleepers. The chairs are generally made of cast iron. ডাবল হেড রেল কিংবা বুল হেড রেল এগুলোকে স্লিপারের ওপরে ফিক্স করবার জন্যে এদের জন্য আলাদা করে চেয়ার বানানো হয়, সেই চেয়ারটাকে বলা হয় রেল চেয়ার, যেটা কিন্তু ফ্ল্যাট ফুটের রেলের ক্ষেত্রে হয় না। সেই রেল চেয়ারটা দেখতে এরকম হয়ে থাকে, এটা হচ্ছে রেল চেয়ার উইথ স্প্রিং কি, আর একটা হচ্ছে রেল চেয়ার উইথ উডেন কি। তো এই যে বোল্ট সিস্টেম দিয়ে পরে স্পাইক সিস্টেম, এই স্পাইক দিয়ে পরে এখান থেকে কী করে এটাকে স্লিপারের সঙ্গে এগুলোকে গাঁথা হয়ে থাকে। এই যে স্লিপার দেখাচ্ছে, স্লিপারের সঙ্গে এটাকে ফিক্স করে বসানো হয় স্পাইকের সাহায্যে। কিন্তু এটা মেনলি কোন ক্ষেত্রে হয়ে থাকে, এগুলো উডেন স্লিপারের ক্ষেত্রে এগুলো সুবিধাজনক। টু টাইপস অফ রেল চেয়ার্স আর কমনলি ইউজড, দু ধরনের রেল চেয়ার সাধারণত ব্যবহার হয়ে থাকে। প্রথমটা হচ্ছে দি রেল ইজ প্লেসড বিটুইন দ্য জস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইনার জ শুড রিমেন ইন contact with the web of rail. In this space left between outer jaw and the web of the rail, slightly tapered steel or wooden key is driven. তো এদিকটা হচ্ছে ইনার সাইড, এদিকটা হচ্ছে আউটার সাইড। এটা হচ্ছে রেল সেকশনটা যেটা এখানে দেখানো হয়েছে, আর এই যে সেকশনটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চেয়ারটা। তো চেয়ারের মধ্যে এখানে একে বসানো হলো, তো এটা এমনভাবেই বসানো হবে যে রেল সেকশনের যে এই যে অংশটা এটা হচ্ছে ওয়েব বলা হয়। এই ওয়েবের যে পোর্শনটা সেটা যেদিকটা ভেতরের সাইড সেটা একদম টাচ হয়ে থাকবে কার সঙ্গে, রেল চেয়ারের সঙ্গে। আর বাঁ দিকের যে অংশটা মানে যেটা আউটার সাইড থাকবে সেখানে একটা স্পেস থাকবে, এখানে ছবি ঠিক মতন বোঝানো হয়নি, সেই ছবিটাকে এখানে ভালো করে দিয়েছে। এখানে একটা স্পেস থাকবে, ফাঁকা জায়গা, এখানে যে স্পেস থাকবে সেই স্পেসের মধ্যে স্লাইটলি ট্যাপার করা মানে বেভেল্ড করা কোনো স্টিলের অংশ বা কোনো উডেন কি, সেটাকে কি বলা হয় থাকে, সেটাকে এখানে প্রেস করে দেবে, যেরকম যে ছবিটা এইখানে দিয়েছে। ইনার সাইডটা একদম ওয়েব অফ দ্য রেলের সঙ্গে চেয়ারটা টাচ করে আছে, আর বাঁ দিকের যে সেটা হচ্ছে এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু জায়গা ফাঁকা, এখানে একটা উডেন কি দিয়ে দেওয়া হয়েছে। তো উডেন কিটা দিয়ে দেওয়ার ফলে কী হয়, এই কিটা যত ভেতরের দিকে যাবে তত রেলটা স্লিপারের সঙ্গে ওপরে আরও ফিক্স হয়ে বসে থাকবে।
মানে এই চেয়ার থেকে আর রেলটা বেরোবার কোনো জায়গা পাবে না, সেই জন্য এখানে কিটা দেওয়া হয়ে থাকে। যেরকম স্পেড মানে কোদাল বানাবার সময় যে আয়রনের যে মানে জিনিসটা থাকে যার মধ্যে কোদালটাকে প্রেস করলাম, যে স্পেডটা, তার মধ্যে যে কাঠটাকে দেওয়া হলো, কাঠটাই যাতে ওখান থেকে বেরিয়ে না যায়, তারপরে কি করা হয়, একটা স্পাইকের মতন জিনিস পেছন দিক থেকে ওইখানে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক এরকম জিনিস। তাতে কি করা হয়, তাতে কাঠটার ওখান থেকে ছেড়ে বেরোতে পারে না, ঠিক সেরকম তার পসিবিলিটিস এইখানেও করা হয়ে থাকে। ইন কেস অফ বুল হেডেড রেল অ্যান্ড ইন কেস অফ ডবল হেডেড রেল ব্যবহার করা হচ্ছে রেল চেয়ার। এরপর আসছে বিয়ারিং প্লেট। এটা মেনলি ব্যবহার করা হয়ে থাকে ফর ইন কেস অফ ফ্ল্যাট ফুটেড রেল। তো এই যে মানে চেয়ার বা এই বিয়ারিং প্লেট এগুলো দেওয়ার মিনিংসটা কি? কারণ তো সাধারণত স্লিপারের ওপরে এটা তো বসানো জিজ্ঞাসা পারতো। ব্যাপারটা হচ্ছে কি, এদের উপরে যখন লোডটা আসে তো সেই লোডটাকে অনেকটা বড় জায়গাতে যাতে ভালোভাবে ডিস্ট্রিবিউট করা যায়। কারণ সাপোজ ধরে না এখানে যদি এই বিয়ারিং প্লেটটা না থাকতো কিংবা যদি রেল চেয়ারটা না থাকতো, যদি অন্য কোনো মেকানিজমের সাহায্যে যদি এটাকে স্লিপারের সঙ্গে ফিক্স করা হতো, তখন কি হতো? তখন যখনই এই সেকশনের ওপর লোড পড়তো তখন সে কি চাইতো, যে এই কাঠের মধ্যে বসতে চাইতো, মানে যাকে বলে সিং করা, ঢুকিয়ে দিতে চাইতো। তাহলে সেক্ষেত্রে কী হতো, নিচের যে স্লিপার থাকতো তাহলে সেইটা ক্র্যাক ধরতো, তার ফাইবার টিস্যু ওগুলো টিয়ার আপ হয়ে যেত। তাহলে আলটিমেটলি কী হতো, ট্র্যাক তার নিজের অ্যালাইনমেন্ট খারাপ হয়ে যেত, আর স্লিপারটা ভেঙে যেত, আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো। তো সেই ক্ষেত্রে কী হতো, তার মানে কী হয়েছে, তার মানে লোডটা পুরো বেশি বড় জায়গা অবধি ছড়াতে পারছে না। সেই লোডটাকে অনেকটা এরিয়াতে ডিস্ট্রিবিউট করার জন্যই এই চেয়ার তারপরে এই বিয়ারিং প্লেটগুলো ব্যবহার করার ইউজ হয়। তো ফ্ল্যাট ফুটেড রেলস ক্যান বি ডিরেক্টলি ফিক্সড অন স্লিপার্স of hardwood, but very heavy loads of train cause the rail to sink in the sleeper and thus loosen the spike. ফ্ল্যাট ফুটেড রেলটা হার্ডউডের উপরে ডিরেক্টলি ফিক্স করা সম্ভব, কিন্তু যখন হেভি লোড আসবে ট্রেনের, তাহলে সেক্ষেত্রে কী হবে, রেল সেকশনের উপরে যখন লোডটা আসবে সে চাইবে যে স্লিপারের মধ্যে ঢুকে যেতে, যেহেতু নিচে কোনো এক্সট্রা সাপোর্ট নেই। এবার স্লিপারের মধ্যে সে যত সিঙ্ক করতে থাকবে তত কী হবে, স্পাইকটা আস্তে আস্তে লুজ হবে, যে স্পাইকগুলো এখানে দেওয়া রয়েছে। তখন অতএব সেই জন্য কী করতে হবে, ইন দ্য কেস অফ সফট উড স্লিপার্স দ্য টিম্বার ফাইবার্স আর ক্রাশড আন্ডার লোডস। যদি সফট উড স্লিপার হয়ে থাকে, নরম কাঠে যদি স্লিপার বানানো থাকে, তাহলে সেক্ষেত্রে যে টিম্বার ফাইবারগুলো থাকবে সেগুলো লোড পড়ার সঙ্গে সঙ্গে ক্রাশ হয়ে যাবে। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য, টু ওভারকাম দিস ডিফিকাল্টি, বিয়ারিং প্লেটস আর ফিক্সড টু স্লিপার্স বাই স্পাইক। এইখানে এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছিস এইটাকে বলা হচ্ছে বিয়ারিং প্লেট। এই বিয়ারিং প্লেটটা ঠিক রেল সেকশনের তলায় দেওয়া হয়। এই বিয়ারিং প্লেটটা কী দিয়ে তৈরি হয়ে থাকে, কাস্ট আয়রন বা এটা স্টিলের তৈরি হয়। এর কি কাজ, এ হচ্ছে যে লোডটা আসে সে লোডটাকে অনেক বেশি দূর অব্দি এরিয়া অব্দি ছড়িয়ে দেয়। দে ডিস্ট্রিবিউট দ্য প্রেসার ওভার ওয়াইডার এরিয়া অ্যান্ড প্রিভেন্ট দ্য ক্রাসিং অফ স্লিপার্স বাই প্রিভেন্টিং দ্য রাবিং অ্যাকশন অফ দ্য রেলস। তার মানে কী হচ্ছে, যে ক্রাস করার থেকে বাঁচাচ্ছে, সেটা রোধ করছে। আর রেল সেকশনের সঙ্গে যে তোর স্লিপারের যে ঘর্ষণ হওয়ার কথা থাকে, রাবিং অ্যাকশনটা, সেটা থেকে বাঁচিয়ে দিচ্ছে, কারণ মাঝখানে বিয়ারিং প্লেট থাকছে। অতএব বিয়ারিং প্লেটেরও কিছু হবে না, সে লোডটা পাঠিয়ে দেবে স্লিপারেরও কিছু হবে না, রেল সেকশনেরও কিছু হবে না। কিন্তু এটা পসিবল কোন ক্ষেত্রে, ইন দ্য কেস অফ উডেন, কারণ উডের মধ্যেই এখানে স্পাইকগুলো আমরা গাঁথতে পারবো। কিন্তু এখন বর্তমান দিনে উডেন তো আর নেই, তো সেক্ষেত্রে কংক্রিট আছে। তো কংক্রিটের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়, যে স্লিপারের সঙ্গে রেল লাইনের ফিক্সিং, এই জিনিসটাকে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে কি হচ্ছে, যে মানে একসঙ্গে ওয়ান পেয়ার করে ব্যবহার হয় একটা স্লিপারে, মানে একটা স্লিপারে চারটে থাকে। কারণ এইটা যদি একটা রেল ট্র্যাক হয়, তাহলে মানে একটা রেল লাইন, তাহলে এইদিকে এই সাইডে একটা আছে, ওইদিকে একটা আছে, আবার এটা আবার এই সাইডটাতে লেফট সাইডেও দুটো থাকবে, তাহলে চারটে করে এরকম জিনিস এটা বসানো হয়। তো এটা একটা কিয়ের কাজ করে। এটা কি, যখন এদিক থেকে যখন একে প্রেস করা হবে তখন এইদিকে ঢুকে যাবে। তো যখন এখানে ঢুকে গেল তখন এ কী করবে, এই রেল যে লাইনটা রয়েছে সেটার সঙ্গে চিপে বসে থাকবে, কারণ এখানে একটা প্লেটের মতন থাকবে, সে প্লেটেরকে দিয়ে পরে তারপর ঠেলতে হবে। আবার যখন এটা খোলা দরকার তখন এটাকে এদিক থেকে ঠেলে দিলে এটা এদিকে খুলে বেরিয়ে চলে আসবে। তো এ শুধু জাস্ট এইটুকু সিম্পল মেকানিজমের জন্যই কি হচ্ছে, রেল লাইনটা স্লিপারের সঙ্গে দৃঢ় আঁটো সাঁটো হয়ে বসে থাকছে, আর কোনো অসুবিধা কিছু নেই।
এটা হচ্ছে বর্তমান দিনে এগুলো ব্যবহার হয়ে থাকে, কারণ এখন তো উডেন নেই, এগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। এবার আছে স্পাইক। দিজ আর ইউজড ফর ফিক্সিং দ্য রেলস টু দ্য উডেন স্লিপার্স। ভেরিয়াস টাইপস অফ স্পাইকস আর কমনলি ইউজড ইন দ্য রেলওয়েজ। দিজ আর, এবারে এটা কি হচ্ছে যে এই যে উডেন স্লিপার রয়েছে, উডেন স্লিপারের সঙ্গে রেল সেকশনকে আঁটোসাঁটো করে দৃঢ়ভাবে বসানো, ফিক্স করা। তো বিভিন্ন ধরনের স্পাইক ব্যবহার হয় রেলওয়েতে। প্রথমটা কি হচ্ছে ডগ স্পাইক, তারপর হচ্ছে রাউন্ড স্পাইক, আর তার 3 নম্বর হচ্ছে স্ক্রিউ স্পাইক। তো এখানে সব ছবিগুলো এখানে দিয়েছে। এটা হচ্ছে ইলাস্টিক স্পাইকের একটা ছবি। প্রথমটা হচ্ছে রাউন্ড স্পাইক, তারপরে হচ্ছে স্ক্রু স্পাইক, আর এটা হচ্ছে ডগ স্পাইক। তো এখানে বলছে এটা কি বলছে, এবারে বলছে ইলাস্টিক স্পাইক কি বলছে, যেটা এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আমরা। These are the special types of fastenings used for holding rails to the sleepers firmly at a constant pressure without affecting the track structure for sufficient time. তো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্পেশাল বিশেষ ধরনের এটা ফাসেনিং। কী জন্য কাজে লাগানো হয়? স্লিপারের সঙ্গে রেলকে যেন ঠিকভাবে পজিশনে ধরে রাখা যায়, একটা কনস্ট্যান্ট প্রেসার দেবে। আর এইটা ইনস্টল করবার পর, এটাকে ফিক্স করবার পরে ট্র্যাকের অ্যালাইনমেন্টে কোনো কিছু চেঞ্জ হবে না, ট্র্যাকের স্ট্রাকচারে কোনো কিছু চেঞ্জ হবে না। একটা পর্যাপ্ত নির্দিষ্ট সময় অবধি সেটা আমরা পেতে পারবো, ট্র্যাক স্টেবিলিটি। এবার এটা কোন ক্ষেত্রে সুবিধা, কোথায় এগুলো ব্যবহার করা হয়ে থাকে? এটা হচ্ছে ফর হাই স্পিড ট্র্যাকের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এগুলো ইন্ডিয়ান রেলওয়েজে এখন অবধি এগুলো ব্যবহার নেই, কিন্তু আস্তে আস্তে এগুলোর ব্যবহার আসতে পারে, কারণ অলরেডি 180 কিলোমিটার পার আওয়ারে যে ট্রায়াল রান সেটা সাকসেসফুল হয়েছে, তার মানে আস্তে আস্তে এগুলো আসতে পারে। তো এখানে 3টে ছবি দিয়েছে। এখানে একটা কথা বলে রাখছি, এই যে সবগুলো এখানে মাপ রয়েছে সব কিছু কিন্তু এখানে এমএমে আছে। প্রতিটার থেকে প্রতিটার মাপ এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোনটা কত স্লোপ সেটাও বলে দেওয়া হয়েছে। তো এই স্পাইকগুলোর সাহায্যে কী হতো, যেটা স্লিপারের সঙ্গে রেল ট্র্যাককে ফিক্সডভাবে এক জায়গায় দৃঢ়ভাবে বসানো থাকতো, এটাই হচ্ছে মেন বিষয়, কমন রেল স্পাইক। এরপর আসছে রেল জয়েন্ট। রেল জয়েন্ট মিন্স দুটো সেকশন রয়েছে, যেরকম এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, দুটো রেল সেকশনের মধ্যে জয়েন্ট করা। এখানে ব্যাপারটা বলছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট ট্র্যাক উইদাউট রেল জয়েন্ট। রেল জয়েন্ট ছাড়া ট্র্যাককে নির্মাণ করা খুবই কঠিন, ইম্পসিবল। রেলস আর ম্যানুফ্যাকচার্ড ইন সুটেবল লেন্থ অ্যান্ড আর জয়েন্ট টুগেদার আফটার লেইং। তো সুটেবল লেন্থ অনুযায়ী এক একটা রেল সেকশন তৈরি করা হয়, তারপরে যেখানে সাইট আছে সে সাইটে সেগুলোকে ট্রান্সপোর্ট করা হয়। এবার যখন শোয়ানো হয়ে গেল, যখন লে করা হয়ে গেল, তারপর এটাকে জয়েন করতে হয়, কানেক্টেড করতে একটার সঙ্গে একটা। দি রেলস ক্যান বি জয়েন্টেড টুগেদার উইথ দ্য হেল্প অফ ফিস প্লেট অ্যান্ড বোল্ট অর ওয়েল্ডিং। তাহলে ফিস প্লেট অথবা বোল্ট এটার সাহায্যে জয়েন্ট করলাম, অথবা কোনো জায়গাতে ওয়েল্ডিং করে দিলাম, কারণ দুটো রেল স্টেশনের মধ্যে যদি ওয়েল্ডিং করে দেওয়া হয় তো সেক্ষেত্রে একদম জয়েন্টটা ফিক্স হয়ে গেল। Between two rails, 1.5 to 3 mm gap is provided. Generally, for giving more strength, sleepers near rail joint are placed closer together. এবার এখানে উপরে ছবিটা দেখা যাক, দুটো রেল সেকশনের মধ্যে যে গ্যাপটা থাকে সে গ্যাপটা নিয়ার অ্যাবাউট কত, 1.5 mm থেকে আপ টু 3 mm অবধি। এই গ্যাপটা কেন রাখা হয়? যখন হট টেম্পারেচার, যখন হট ক্লাইমেট থাকে গ্রীষ্মকাল নাগাদ, তো সে সময় রেল সেকশন যেহেতু স্টিলের লোহার তৈরি, তো এটা এক্সপেনশন করবে, বাড়বে। আবার শীতকালে ঠিক তার বিপরীতভাবে এটা সংকুচন হবে। তো এবার এখানে প্রত্যেকটা রেল সেকশনে চেক করে দেখা হয় যে তাদের কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন কত, মানে সম্প্রসারণ বা সংকোচন যে গুণাঙ্ক সেটাকে চেক করে দেখা হয়। সেই মতন হিসেব করে তারপরে দুটো লাইনের মধ্যে গ্যাপ রাখা হয়। তাহলে যখন প্রসারণ হবে তাহলে দুটো গ্যাপ পুরো মিলে যাবে, আর যখন সংকুচন হবে তখন যেটুকু সংকুচন হওয়ার কথা কোএফিসিয়েন্ট অফ এক্সট্রাকশন সেটুকু সংকুচন হবে, বেশি হবে না। তো সেই জন্য এখানে গ্যাপ রাখা হয়। এবার আরেকটা কথা কি বলছে, এখানের এই যে জায়গাটা আছে এটা হচ্ছে স্লিপার সেকশন একটা, আর এটাও একটা স্লিপার। তো এবারে যেখানে রেল জয়েন্ট বসে, তো স্লিপার সেখানে খুব কাছাকাছি প্লেস করতে হয়, খুব কাছে। কারণ কি, কারণ এই জায়গাটাতে জয়েন্ট থাকছে, তো এইখানে শুধুমাত্র দুটো ফিস প্লেটের সাহায্যে কিন্তু এত বড় রেলটাকে জয়েন করে রাখা হয়েছে। তো বাই চান্স যদি কোনো কিছু টিয়ার আপ বা ক্র্যাক আপ হলো, তো সেই ক্ষেত্রে
যদি যাতে বিপদ না ঘটে, তো সেই জন্য কী হয়, নিচে থেকে অ্যাকচুয়ালি সাপোর্টটা দেওয়া হয় বেশি করে। তো সেই জন্যেই যেখানে রেল জয়েন্ট থাকে তো তার কাছাকাছি বসাতে হয় হচ্ছে স্লিপারকে। জেনারেলি ফর গিভিং মোর স্ট্রেংথ স্লিপার্স নিয়ার রেল জয়েন্ট আর প্লেসড ক্লোজ টুগেদার। সেটা এখানে ছবিটা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে এক্সপেনশন গ্যাপ, এটা হচ্ছে রেল, এটাও রেল, আর এই দুটো হচ্ছে ফিস প্লেট দিয়ে পরে এখানে জয়েন করা হয়েছে। আর এটা হচ্ছে কি দুটো উডেন স্লিপার। এখানে কি বোঝানো হচ্ছে যে রেল জয়েন্টের ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। ঠিক এই ছবিটাকে এখানে এলিভেশনে সামনাসামনি এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আসছে টার্ন টেবিলস অ্যান্ড ট্রায়াঙ্গেলস, যেটা এই ফিগারের মাধ্যমে যেটা বুঝতে পারছি। দিজ আর ইউজড ফর চেঞ্জিং দ্য ডিরেকশন অফ ইঞ্জিন। টার্ন টেবিলস আর ভেরি কস্টলি অ্যান্ড ক্যান নট বি এভরিওয়্যার ফর টার্নিং দ্য ডিরেকশন অফ ইঞ্জিন। At small stations where small numbers of engines are to be turned, a triangle can be used. These consist of three short length of tracks laid to form a triangle. If one engine moves completely round the triangle, its direction is automatically changes. এগুলো ব্যবহার করা হয়ে থাকে মেনলি হচ্ছে ইঞ্জিনের যে মুখ, সেই মুখটাকে পরিবর্তন করবার জন্য, যাতে ইঞ্জিনটাকে ঘোরানো যায়। তো যেরকম বাস গাড়ির ক্ষেত্রে কি থাকে, ইঞ্জিনটা ঘোরাতে হয়, তো ঠিক সেরকম জিনিস কি এখানেও করতে হয়। তো টার্ন টেবিল একটা জিনিস হয়, টার্ন টেবিল আছে, সেটা তোরা যদি কোনোদিনও যাস সাঁতরাগাছি সাইডে দেখতে পাবি। হাওড়া থেকে যখন সাঁতরাগাছি হয়ে যখন বাঁকুড়ার দিকে বিষ্ণুপুরের দিকে আসবি, তখন যদি লক্ষ্য করিস দেখবি রাইট হ্যান্ড সাইডে একটা টেবিল পড়বে, যেটাকে বলে টার্ন টেবিল। ওইখানে কী হয়, এই টার্ন টেবিলে একটা গোল মতন টেবিল হয়, তো এর মধ্যে লাইন পাতা থাকে, আরও কিছু মেকানিজমস থাকছে, এখানে সব লাইন পাতা থাকবে। তো ইঞ্জিন যেটা থাকে, ইঞ্জিনটা কিন্তু এটা কিন্তু ঘোরে, এই যে জিনিসটা এটা কিন্তু মুভ করে, ঠিক আছে। তো ধরে নে এদিকে একটা লাইন আছে, ঠিক আছে, এইদিকে একটা লাইন রয়েছে, ধরে নে এইদিকে একটা লাইন আছে, এইদিকে একটা লাইন আছে। এবারে ইঞ্জিন দেখা যাচ্ছে যে এদিক দিয়ে এসে পরে ঢুকে পরে এর উপরে উঠে গেল। এবারে ওর ইঞ্জিনের অভিমুখটা পাল্টাতে হবে, তো সেক্ষেত্রে ওকে এইভাবে ঘোরানো হবে, নিয়ে ঘুরি পরে ও আবার যেদিকে যাওয়ার কথা ও সেদিকে বেরিয়ে যাবে। তো এরকম জিনিস থাকে কি টার্ন টেবিল থাকে, যেখানে এটাকে সার্কুলার মতন, এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘোরে। এবার এই জিনিসটা খুব কস্টলি, যে ইঞ্জিন ডিরেকশন চেঞ্জ করবার যে এই ডিভাইসটা, এটা খুব কস্টলি। তো সেই জন্য কী থাকে, ছোটো ছোটো স্টেশনে কী করা হয়, এরকম 3টে শর্ট লেন্থের এরকম ট্র্যাক বানানো হয়, যেটাকে দেখে মানে ট্রায়াঙ্গেলের মতন। এবারে এই একটা ইঞ্জিন সে যদি তার যদি মুখটা চেঞ্জ করতে চায়, তাহলে এইটার মাধ্যমে সে চেঞ্জ করতে পারবে। সে যদি কমপ্লিটলি যদি একটা রাউন্ড ঘোরে, তাহলে সে তার ডিরেকশনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। যেরকম কি ধরে না এইটা হচ্ছে তার মেন লাইন, এর এইদিকে দুটো লাইন করা রয়েছে। এবারে দেখা যাচ্ছে ইঞ্জিন যেটা যাচ্ছে সেটা হয়তো তার এদিকটা ফ্রন্ট আছে আর এদিকটা হয়তো ব্যাক আছে, সে এইদিকে দিকে গেল, নিয়ে তারপরে কি হবে, আবার তখন এইদিকে এটা ফ্রন্ট হয়ে যাবে, এইদিকে ব্যাক সাইডটা হবে, তখন এই ব্যাক সাইডটা তখন এইদিকে নিয়ে পরে বেরিয়ে যাবে ইজিলি জিনিস। তো এতক্ষণ অবধি যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো টার্ন টেবিল অ্যান্ড ট্রায়াঙ্গেলস, তারপরে রেল জয়েন্ট, এরপর আসছে ইলাস্টিক স্পাইক টাইপস অফ স্পাইক, রেল চেয়ার, বিয়ারিং প্লেট, ফিস বোল্ট, ফিস প্লেট, আর রেল ফাস্টেনিংস। এটা ছিল ফিক্সার্স অ্যান্ড ফাস্টেনিংসের একটা চ্যাপ্টার। এরপরে নেক্সট যে চ্যাপ্টারটা আমরা প্রবেশ করতে চলেছি সেটা হচ্ছে ক্রিপ, স্ক্রু, স্পাইকস অ্যান্ড ওয়াশার্স। তো ক্রিপ কথাটা অ্যাকচুয়ালি মানে কি, হোয়াট ইজ রেল ক্রিপ? রেল ক্রিপ কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হামাগুড়ি দেওয়া, কিন্তু এখানে এর টেকনিক্যাল মিনিংটা একটু আলাদা। রেলে ক্রিপ কখন হয়, রেল যখন মুভ করছে, তাহলে এখানে কী কী জিনিস ঘটায়, এখানে রোলিং ফ্রিকশন হয়, আর এটা হচ্ছে মুভিং লোড। এই লোডটা এই জায়গায় স্টে করে না, এটা মুভ করছে, সেটা স্লো স্পিডে হোক বা হাই স্পিডে হোক। তো রেল লাইনের ওপরে ট্রেন যখন মুভ করে, তখন অনুদৈর্ঘ্য বরাবর ট্রেনটা ছুটছে, তো সেই দিকে সে কী চায় যে তার নিচে যে ট্র্যাকটা আছে সে ট্র্যাকটাকেও সে মুভ করতে চায়, মানে ওর উপরে একটা লোড দেয়। তো তারপরে যখন লোডটা দেয়, তো তখন ওইখানে একটা ক্রিপ হওয়ার একটা চান্স থাকে। তো সেটাই বলছে যে ক্রিপ ইন রেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লংিটিউডিনাল মুভমেন্ট অফ দ্য রেলস ইন দ্য ট্র্যাক ইন দ্য ডিরেকশন অফ মোশন অফ লোকোমোটিভ। মানে লোকোমোটিভ যেই দিকে ছুটছে, যে ডিরেকশনে লোকোমোটিভ বা কোচেস বা তোর বগিস যেটাই আমরা বলি না কেন, ট্রেনটা যেদিকে যাবে, তো সেই বরাবর, সেই অনুদৈর্ঘ্য বরাবর
সেই ট্রেনের লোডটার কারণে ট্র্যাকটাও কিন্তু ওই দিকে ওই মোশনের ডিরেকশনে কিন্তু মুভমেন্ট করার চেষ্টা করবে, কিন্তু সেটা হতে পারবে না। কেন হতে পারে না? কারণ ট্র্যাকটা স্লিপারের সঙ্গে আটকে রয়েছে। তো এই যে ফেনোমেননটা, এই যে ঘটনাটা, সেটাকে কি বলা হচ্ছে? ক্রিপ ইন রেল। ক্রিপ ইজ কমন টু অল রেলওয়েজ অ্যান্ড ইটস ভ্যালু ভ্যারিজ ফ্রম অলমোস্ট নাথিং টু অ্যাবাউট 6 ইঞ্চেস অর 16 সেন্টিমিটার। তো সাধারণত ক্রিপ সব রেলওয়েতেই হয়ে থাকে। আর এর যে কতটা হলো, এর মানটা 0 থেকে শুরু করে আপ টু 6 ইঞ্চি বা 16 সেন্টিমিটার অবধি হয়। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কী ঘটে, সেটা এর পরে এখানে দুটো অংশে এটা দেওয়া রয়েছে। তো রেল ক্রিপকে ব্রডলি দুভাগে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর কারণটা, প্রথমটা হচ্ছে মেজর কজেস অফ ক্রিপ, 2 নম্বরটা হচ্ছে মাইনর কজেস অফ ক্রিপ। তো প্রথমে যেটা মেজর কজেস অফ ক্রিপ রয়েছে, সেটা কি বলছে? যে মেজর কজেস অফ ক্রিপ আর অলসো নোন এজ প্রিন্সিপাল কজেস অফ ক্রিপ। প্রধান কারণ কেন, তার কারণগুলো এখানে এক এক করে বলা রয়েছে। নাম্বার 1, creep may be developed due to forces that come into operation when the train is starting or stopping by application of brake. Increase, so starting the wheels pushes the rail backward and hence the direction of creep is in backward direction. এখানে যেটা দিয়েছে যে ট্রেন স্টার্টিং পয়েন্ট, ট্রেন ধরনের স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এবারে ট্রেনটা চলতে শুরু করছে। তো ট্রেনটা যে ডিরেকশনে যাবে, যখন স্টার্ট করছে, যখন ফোর্সটা দিচ্ছে যে এবারে শুরু হতে চলেছে, তখন তার নিচের দিকে যে লাইনটা থাকবে, সো সেই ফোর্সের জন্যে ট্রেন কি চেষ্টা করবে, যেন লাইনটাকে পিছন দিকে ঠেলার চেষ্টা করবে। ঠিক যেরকম মানুষ যখন দৌড়ানোর সময় তার পায়ের নিচে যে মাটি থাকছে, তো সেইখানে প্রেসার দিয়ে তো ছুটছে। তো সেখানে কি হয়, যদি লুজ মাটি থাকে, তাহলে যখনই একটা পা দুটো পা করে যখনই ছোটো শুরু করবে, দেখা মনে হবে যে মাটিটা যেন পিছন দিকে মানে ছুটছে। কারণ পা দিয়ে যখন প্রেসার দিয়ে যখন এগোচ্ছে, তখন মাটিটা পিছন দিকে আসবে। কিন্তু যদি ওখানে কংক্রিট করে দেওয়া হয়, তাহলে সেটা হওয়া সম্ভব নয়। ওটা যদি রোড মেটাল থাকে, তাহলে ওটা হওয়া সম্ভব নয়। তো ঠিক সেই জিনিস এটা ট্রেনের ক্ষেত্রেও এটা দেখা যায়। ট্রেন যখন স্টার্ট করছে, তো যখন স্পিডটা আস্তে আস্তে বাড়ছে, তো হুইল কী করবে, রেলটাকে পেছন দিকে ব্যাকওয়ার্ড দিকে ঠেলার চেষ্টা করবে, কিন্তু ঠেলতে পারবে না, কারণ স্লিপারের সঙ্গে লেগে রয়েছে। তো এইটাকেই বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে রেল ক্রিপ হওয়া। আরেকটা হচ্ছে কি, ট্রেন যখন দাঁড়িয়ে যায় স্টপিং পয়েন্টে, তখন ডিরেকশন অফ ক্রিপটা কোন দিকে থাকে, তখন তাকে যেদিকে দাঁড়াচ্ছে সেই দিকে। when brakes are applied, then the wheels of the vehicles push the rails in forward direction and hence the creep is in forward direction. 80 km/h কি 100 km/h যখন ট্রেন মুভ করছে, তারপরে যখন তাকে দাঁড়াতে হবে, যখন ব্রেক অ্যাপ্লাই করা হয়, তখন ওই ভেহিকেলের যে হুইলগুলো থাকে, সে কী করবে, যে রেল ট্র্যাকটাকে চাইবে সামনের দিকে ঠেলতে, কিন্তু সেটা প্রেসার দেবে প্রচণ্ড জোরে, কারণ তখন মানে হঠাৎ করে দাঁড়াচ্ছে, কিন্তু সেটা হতে পারে না। কারণ কি, কারণ স্লিপারের সঙ্গে ভালো করে রেলটাকে ফিক্স করা রয়েছে। তো এই ফেনোমেননটাকে বলা হচ্ছে ক্রিপ ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। আরেকটা কি আসছে, বলছে ক্রিপ ইজ অলসো ডেভেলপ ডিউ টু ওয়েভ মোশন। when the wheels of the vehicle strikes the crest, creep is developed. এবার অনেক সময় কী হচ্ছে, ওয়েভ মোশন, ঢেউ তরঙ্গ যেরকম হয়, ঢেউয়ের যেরকম গতি থাকে, সেই মতন কিন্তু ক্রিপ আসতে পারে। তো সেটা কোন কোন জায়গাতে হয়, কীভাবে ক্রিপটা সেটা ডেভেলপ করতে পারে। তো এখানে ভেহিকেল মানে ট্রেনটা মুভ করছে, এবার ক্রেস্ট বলতে কি, যে মানে হুইলের যে ফ্ল্যাঞ্জ, সেটা রেল সেকশনের যে সব থেকে টপ পার্টে যেখানে টাচ হয়ে পড়ে চলছে, সেটা হচ্ছে ক্রেস্টের জায়গাটা। এবার ধরনের লাইন চেঞ্জ হচ্ছে, কিংবা হয়তো একটা লাইন সেকশন থেকে আরেকটা লাইন সেকশনে সে হয়তো মানে ক্রস করছে, কারণ একটা রেলওয়ে সেকশন 11 মিটার কি 12 মিটার করে একটা লম্বা হয়, তো ধরনের ফিউজ দিয়ে জয়েন হচ্ছে, তাহলে একটা ছেড়ে আরেকটাতে উঠছে, তাহলে সেখানে কী হয়, ক্রেস্টে তো টাচ মানে স্ট্রাইক করে, তো তখন কি হয়, তখন ওইখানে একটা ওয়েভ মোশন একটা সেই সৃষ্টি হয়। তো সেইভাবেও কিন্তু তার মানে ক্রিপ হওয়ার ওখানে চান্স থাকে, কারণ সে একটা সেকশনকে ছেড়ে পড়ে যখন আরেকটা সেকশনে যখন উঠতে চলেছে, তখন যে সেকশনকে ছাড়বে সেটাকে কি চাইবে, যে পেছন দিকে ঠেলতে চাইবে, আর যেটার উপরে উঠছে সেটাকে চাইবে কি নিচের দিকে সেটাকে বসাতে চাইবে। কিন্তু ওইখানে ক্রিপটা হতে পারবে, কিন্তু ক্রিপটা হতে পারে না, যেহেতু ভালোভাবে ফিক্স করা থাকে। আর ইলাস্টিসিটি কারণের জন্যে চাকাটা বানাবে বসছে, কিন্তু আবার ওটা উঠে যাবে,
মিনস ট্র্যাকটা মনে হবে বসলো কিন্তু আবার ওরা ঠিক মতন জায়গায় চলে এলো, তো সেখানে কি একটা ওয়েভ মোশন ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রেও কিন্তু ক্রিপ হওয়ার চান্স থাকে। আদার রিজন কি, আদার হচ্ছে অ্যানাদার রিজন ক্রিপ ডেভেলপস বিকজ অফ আনইকুয়াল এক্সপানশন অ্যান্ড কন্ট্রাকশন ওয়িং টু চেঞ্জ ইন টেম্পারেচার। তাপমাত্রায় যদি চেঞ্জ চলে আসে, যদি এক্সপ্যানশন হয়, হয়তো তাপমাত্রা বাড়লো তো ট্র্যাক বাড়তে শুরু করলো, যেহেতু বেবি স্টিল তাপমাত্রা কমলো তো কন্ট্রাকশন হলো। তো এবার যদি আনইকুয়াল যদি কন্ট্রাকশন এক্সপ্যানশন হতে থাকে তখন সেক্ষেত্রে ক্রিপ হওয়ার চান্স থাকে। তো সেই জন্যই যে রেল সেকশনগুলো ব্যবহার করা হয় তো সেগুলোকে আগে চেক করে দেখা হয় যে প্রতিটা রেল সেকশনের প্রসারণ আর সংকুচন গুণাঙ্ক কতটা, কত গুণাঙ্ক, কত কোএফিসিয়েন্ট, এই এক্সপ্যানশন হলে কতটা হবে। তো যদি সবকটা নিয়ার অ্যাবাউট সেমই থাকে তখন সিমিলার রেল সেকশনগুলোকে একটার সঙ্গে একটাকে লাগানো হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মেজর কজেস। এবার হচ্ছে মাইনর কি কজ সেটা এখানে এক এক করে বলেছে। প্রথম হচ্ছে রেলস নট প্রপারলি ফিক্সড টু স্লিপারের সঙ্গে যদি রেল ঠিক মতন ফিক্স না করা থাকে তাহলে সেক্ষেত্রে ক্রিপ হওয়ার চান্স থাকবে। তারপরে যে ব্যালাস্ট দেওয়া হয় সে ব্যালাস্টের থ্রু যদি ড্রেনেজ ভালো না হয়। এরপরে হচ্ছে ব্যাড কোয়ালিটি অফ স্লিপার যেগুলো ব্যবহার করলো সেটা দেখা হলো তার গুণমান খুবই খারাপ। ইমপ্রপার কনসলিডেশন অফ ফরমেশন ব্রেড, ব্যালাস্ট, স্লিপার, তারপরে হচ্ছে রেল লাইন, এগুলোকে বসানোর আগে প্রথমে তৈরি করতে কি ফরমেশন বেডটা, যার পরে ট্র্যাকটা বসতে চলেছে। তো সে ট্র্যাকটা যদি ঠিক মতন না বানানো হয়ে থাকে, যদি না রিজিড করা হয়, যদি না কনসলিডেটেড করা হয়, তাহলে সেক্ষেত্রে ক্রিপ হওয়ার চান্স থাকে, কম মাইনর হলেও থাকে যদি এগুলোকে না ফলো করা হয়। গজ ফিক্স টু টাইট অর টু স্ল্যাক, যে গজটা ফিক্স করা হলো সে এমন ফিক্স করলো যে গজটা প্রচণ্ড টাইট ফিক্স করে দিচ্ছে কিংবা খুব স্ল্যাক হয়তো লুজ ফিক্স করেছে। কারণ গজ ফিক্সিংটা খুব মেন জিনিস, গজটাকে ঠিকমতো রাখতে যাবে, কারণ ব্রডগেজের ক্ষেত্রে 1676 মিলিমিটার এই গজটাকে ভালোভাবে মেনটেন করতে হয়। 6 নম্বর হচ্ছে রেলস ফিক্স টু টাইট টু ক্যারি দ্য ট্রাফিক। এবার দেখা যাচ্ছে রেল এমনভাবে ফিক্স করা হয়েছে যেখানে হয়তো লাইন চেঞ্জ ব্যাপার থাকছে, হয়তো একটা লাইন থেকে একটা লাইনে যাবে, যেটা হয়তো কন্ট্রোল রুম থেকে লিভারের সাহায্যে হয়তো সেটা করা হচ্ছে, যে ট্র্যাক চেঞ্জ সেটা হয়তো ঠিক মতন হচ্ছে না, হয়তো সে ট্রাফিকটাকে ঠিক মতন ক্যারি করতে পারছে না, সেক্ষেত্রে ক্রিপ হওয়ার চান্স থাকে। এরপরে হচ্ছে যখন বাঁক নেয়, তো বাঁক নেওয়ার সময়তে আউটার রেলটা সবসময় উঁচু দিকে থাকে আর ইনার রেলটা ভেতর দিকে থাকবে। তো সেইখানে সুপার এলিভেশনটাকেও খুব সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যদি সুপার এলিভেশন যদি ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে ক্রিপ হওয়ার কিন্তু ছোটোখাটো চান্স থাকে। ইনকারেক্ট অ্যালাওয়েন্স ফর রেলস এক্সপ্যানশন, এই যে রেল যে এক্সপ্যানশন করবে তো সেই এক্সপ্যানশনের জন্য তার জন্য জায়গা ছাড়া চাই, তো এই অ্যালাওয়েন্সটা হয়তো ঠিক মতন দেওয়া নেই। হয়তো দেখা যাচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন করে দেখা যাচ্ছে যে রেলটা হয়তো গরম হলে হয়তো 2 মিলিমিটার বাড়তে পারে, কিন্তু তাকে হয়তো আমি জায়গা দিচ্ছি 0.5 মিলিমিটার, তাহলে আরও যে 1.5 মিলিমিটার বাড়বে তার জন্য তো জায়গা নেই, তখন ক্রিপ হওয়ার চান্স থাকতে পারে, হয় নিচের দিকে বেন্ড হয়ে যাবে না হয় উপর দিকে বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে রেল জয়েন্টস মেনটেন ইন ব্যাড কন্ডিশন, রেলের যে জয়েন্টগুলো সেটা হয়তো খুব খারাপ অবস্থায় রয়েছে, সেটাকে হয়তো ঠিক মতন পর্যবেক্ষণ করা হচ্ছে না, তখনও কিন্তু ক্রিপ হওয়ার চান্স থাকে। এগুলো হচ্ছে মাইনর কজেস। এরপরে হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ক্রিপ যে হচ্ছে সেটা কোন দিশাতে হচ্ছে আর তার মান কত। এবার হচ্ছে ক্রিপ ইজ নট কনস্ট্যান্ট ওভার এ গিভেন পিরিয়ড, একটা কোনো সময়কাল রয়েছে, সেই সময়কালের মধ্যে ক্রিপটা কিন্তু বরাবর জন্য মানে স্থিতিস্থাবল নয়, এটা কিন্তু ডাইনামিক চেঞ্জ হতে পারে। ইট ইজ নট কন্টিনিউ ইন ওয়ান ডিরেকশন অর অ্যাট ইউনিফর্ম রেট, মানে সমহারেও এটা চেঞ্জ হবে না, আবার একটা ডিরেকশনে এটা চেঞ্জ হবে না, তার মানে কি ডিরেকশন চেঞ্জ হবে, এর রেটও ইউনিফর্ম রেটটাও চেঞ্জ হবে, আর কনস্ট্যান্ট জিনিসটা নয়। বোথ দ্য রেলস অফ দ্য ট্র্যাক মে ক্রিপ ইন সেম ডিরেকশন, এবারে একটা ট্রেন যে রান করছে তো তার নিচে কি থাকে, দুটো তো রেল থাকে, একটা ইনার রেল একটা আউটার রেল, তো ক্রিপ হলে দুটোতেই ক্রিপ হওয়ার চান্স থাকছে, আর সেটা কি আবার একই ডিরেকশনে হবে, কারণ এরকম তো নয় যে বাঁ দিকের চাকাটা সামনের দিকে যাচ্ছে তো ডান দিকের চাকাটা পেছন দিকে আসছে, দুটো গেলে সামনের দিকে দুটোই যাবে, পেছনে এলে দুটোই পেছন দিকে আসবে। তো পারহ্যাপস বোথ দ্য রেলস রিভার্স দ্য ডিরেকশন অফ ক্রিপ অর ওয়ান রেল ক্রিপ ইন অপোজিট ডিরেকশন টু দ্যাট অফ দ্য আদার। তো এটাই বলছে হয় সেটা ক্রিপ হবে মানে রিভার্স দিকেও হতে পারে কিংবা আবার সামনের দিকেও হতে পারে, ঠিক আছে, তো এরকম জিনিসটা এখানে বলছে। এবার হচ্ছে রেজাল্টস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ক্রিপ, তো এই ক্রিপের কারণে কী কী ফলাফল পাচ্ছি আর এই কারণে কী কী জিনিস এর সঙ্গে ইন্টারলিঙ্কড রয়েছে, একটার পর একটা জিনিসগুলো এখানে বলা থাকছে। তো এখানে যে রিড মোর দিয়েছে, রিড মোরের পর এখানে আর কিছু দেয়নি।
ফলোয়িং আর সাম অফ দ্য আনডিজারেবল কনসিকুয়েন্সেস অফ ক্রিপ। প্রথম কি, দ্য মোস্ট সিরিয়াস এফেক্ট অফ ক্রিপ ইজ দ্য বাকলিং অফ ট্র্যাক ইন ল্যাটারাল ডিরেকশন। If unattended and not properly removed, then it causes derailments which leads to accident. এখানে বাকলিং এর কোনো ছবি আশা করি দেওয়া নেই, না বাকলিং এর ছবি নেই। ট্র্যাক বাকলিং হয়ে যায়, ট্র্যাক বেঁকে যায়, ঠিক আছে। ল্যাটারাল ডিরেকশনে মানে কি, লংগিটিউডাল মানে হচ্ছে গোটা লম্বা বরাবর, এটা পাশে ল্যাটারাল ডিরেকশনে এটা বাকলিং হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে খুব ডেঞ্জারাস একটা ফলাফল, একটা এফেক্ট। এইটা যদি ঠিক না করা হয়, যদি আনঅ্যাটেন্ডেড থাকে, যদি প্রপার সঠিকভাবে যদি এটাকে রিমুভ না করা হয় ট্র্যাকের বাকলিংটা, তখন কি হবে, তখন কিন্তু এখান থেকে ট্র্যাক থেকে কিন্তু রেলের চাকা কিন্তু নিচে নেমে যাবে, আর সেটার ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় কিন্তু অ্যাক্সিডেন্ট দেখা দেবে। ওই জন্য বাকলিং অফ ট্র্যাককে চেক করতে হয়। এবার হচ্ছে কারেকশন অফ ক্রিপ মেথডস এগেনস্ট ক্রিপ। কী করে কারেকশন করা হয়? দেয়ার আর টু মেথডস ইউজ ফর দ্য কারেকশন অফ ক্রিপ। দুটো মেন মেথডে ক্রিপ কারেকশন হয়। কী কী? একটা হচ্ছে পুলিং ব্যাক মেথড, আরটা হচ্ছে ইউজ অফ ক্রিপ অ্যাঙ্কর্স কিংবা অ্যান্টি ক্রিপার্স। তো ক্রিপ অ্যাঙ্কর বা অ্যান্টি ক্রিপার ইউজ করা হয় এটা কী জন্যে? যাতে রেলওয়ে ক্রিপ না হয়। আরটা হচ্ছে পুলিং ব্যাক মেথড। তো এখানে যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে রেলওয়ে স্লিপার ডেন্সিটি কত, মানে পার সেকশন রেলওয়েতে কত স্লিপার বসানো হয়েছে, আর এটা দেখাচ্ছে কি রেলওয়ে স্লিপারের সঙ্গে কীভাবে এটা ফিক্সিং করা হয়েছে। তো তারপর আসছে কি অ্যাঙ্কর্স অ্যান্ড ক্রিপস যেটা বলা হলো সেটা এখানে আসছে। ডিফারেন্ট টাইপস অফ রেল অ্যাঙ্কর্স ইনক্লুডিং টি টাইপ ইউজড where the fastening system requires extra creep resisting arrangement। তো এখানে সেই ক্রিপেরই জিনিসপত্রগুলো বলছে বিভিন্ন ধরনের রেলের অ্যাঙ্কর ব্যবহার করা হয়ে থাকে, যার মধ্যে টি টাইপ রেল অ্যাঙ্করও থাকে। তো এখানে কি হয়, ফাস্টেনিং যে সিস্টেম থাকে, তো সেটা কী জন্যে করা হচ্ছে, যে যদি ধরনের এক্সট্রা অতিরিক্ত যদি ক্রিপ রেজিস্টিং করতে হয়, সেই অ্যারেঞ্জমেন্টের জন্যে বিভিন্ন রকম রেল অ্যাঙ্কর, টি টাইপ অ্যাঙ্করও ব্যবহার করা হয়ে থাকে। দেয়ার আর ভেরিয়াস শেপস অফ অ্যাঙ্কর মেড অফ রোল্ড বার অর অফ ভেরিয়াস সেকশন। বিভিন্ন রকমের অ্যাঙ্কর আছে, আর রোল্ড বারও আছে, বিভিন্ন সেকশনেরও আছে। এবারে দি অ্যাঙ্কর্স ওয়েন ড্রিভেন ইন রেল ফিট গ্রিপ দ্য রেল ফার্মলি অ্যান্ড ওয়েন সেট এগেনস্ট স্লিপার্স রেজিস্ট লংগিটিউডাল মুভমেন্ট অফ রেলস কজড বাই পাসিং ট্রেনস। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়, অ্যান্টিকর মানে অ্যাঙ্কর্স অ্যান্ড যে অ্যান্টি ক্রিপার্স যখন দিয়ে দেওয়া হয়, তখন প্রথম কথা কি, যে রেল আর স্লিপার ফার্মলি বসে গেল, একদম পুরো সেট হয়ে গেল, ঠিক আছে। এরপরে ট্রেন যখন পাস করে, ট্রেন যখন অনবরত যখন মুভ করে, তখন কি হবে, তখন তোর মানে ট্রেন তো চাইবে যে স্লিপারকে পেছন দিকে ঠেলতে, লাইনকে পেছন দিকে ঠেলতে, কিন্তু ঠেলতে পারবে না। কেন পারবে না? কারণ এই অ্যান্টি ক্রিপার আর অ্যাঙ্করিংয়ের জন্য কি হয়, এই মানে লংগিটিউডাল যে মুভমেন্ট, মানে অনুদৈর্ঘ্য বরাবর যে মুভমেন্টটা, সেটাকে সে গমনটাকে আটকে দেয়, তাহলে সেটা হতে পারে না। তো সেই জন্য এটা এখানে বলেছে। এরপরে আসছে এখানে একটা ছবি দিয়েছে যে স্লিপার কী করে বসানো রয়েছে, রেল ট্র্যাক কী করে রয়েছে। তো এখানে কি বলছে, স্ক্রিউ স্পাইক কিংবা কোচ স্ক্রিউ, one of the most popular rigid rail fixation item are extensively used to tighten the rail track on wooden or concrete tie। সব থেকে পপুলার খ্যাতি বিশিষ্ট কি, যে রেলকে কী করে ফিক্স করব, কী করে এটাকে দৃঢ়ভাবে সেটাকে আটকে রাখবো স্লিপারের সঙ্গে, যাতে করে কি যে রেল ট্র্যাকটাকে যেন ঠিক মতন টায়ার দেওয়া যায়, সেটা উডেন বা কংক্রিট টায়ার ওপরে। তো এক্ষেত্রে কি বলছে, screw spikes are used for fixing the plate on the wooden ties in pre-bored holes with plastic inserts precast in concrete sleeper। এখানে কোন কথাটা বলছে স্ক্রু পাইকে, সেটা ওপরের যে চ্যাপ্টারটা ছিল, এই যে স্ক্রু পাইক, স্ক্রু স্পাইক এই যে। তো এখানে কী করা হয়, আগের থেকে এখানে বোরিং করা থাকে, গ্যাপ থাকে, তার মধ্যে এখানে স্পাইকটাকে দিয়ে দেওয়া হয়। সেই জিনিসটা এখানে বলেছে যে প্রি বোর্ড, মানে আগে থেকে সেখানে একটা বোরিং করা রয়েছে, যে উডেন টাইয়ের সঙ্গে একদম যে বিয়ারিং প্লেট থাকছে সেটাকে নিয়ে পুরো ট্র্যাকটাকে নিয়ে একবারে পুরোটাকে ফিক্স করে দিল।
তো প্রথমে কি করা হয়, প্লাস্টিক প্রথমে ইনসার্ট করা হলো, তার মধ্যে স্ক্রু পাইপটাকে বসিয়ে দেওয়া হলো। যেরকম এখনকার দিনে দেখবি তোর একটা মানে দেওয়ালে যদি কোনো তোর নেল ড্রাইভ করতে হয়, তো প্রথমে দেখবি আগে ড্রিল করার পর ওখানে একটা প্লাস্টিক দিয়ে দিল, একটা প্লাস্টিক কভার, তার মধ্যে নেলটাকে দিল কিংবা স্ক্রুটাকে দিল, তাতে কী হবে, ওইটা খুলে বেরিয়ে আসবে না। They are extensively used on high-speed tracks with the extremely popular HM fastening. তো এগুলো মেনলি কোথায় ইউজ করা থাকে, মেনলি ইউজ হয়ে থাকে এগুলো হচ্ছে হাই স্পিড ট্র্যাকের ক্ষেত্রে, যেখানে কিন্তু এটা একটা জিনিসও থাকে যে উডেন কিন্তু এখন আর ব্যবহার হয় না, উডেন মানে স্লিপার, তো এখন সব ইউজ হয় হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে কংক্রিট স্লিপারের সঙ্গে এইভাবে ফিক্সিং করা হয়। এবারে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়াশার্স, plain and spring in accordance to the international level specification including IS, BS, EN, GOST and others, এগুলো হচ্ছে সব একটা স্ট্যান্ডার্ড। The spring washers are manufactured from spring steel bars. তো বিভিন্ন রকমের ওয়াশার ইউজ করা হয়, তো সাধারণত প্লেনও হতে পারে, স্প্রিংও হতে পারে। তো এগুলোকে কীভাবে মনোনয়ন এগুলো পেয়ে থাকে, যে ইন্টারন্যাশনাল লেভেলের যে স্পেসিফিকেশন সেই মতন জিনিসটাকে হতে হবে, তবে সেটাকে ব্যবহার করা যাবে, আদারওয়াইজ সেটাকে ব্যবহার করা উচিত হবে না। যেটা কোথা থেকে এগুলো তৈরি হয়ে থাকে হচ্ছে স্প্রিং যে স্টিল বার থাকে সেখান থেকে এগুলো তৈরি হয়। তো এর ফাংশন কী কার্যকারিতা, প্রোভাইডিং গ্রেটার বোল্ট টেনশন পার ইউনিট অফ অ্যাপ্লাইড টাইটার অ্যাসেম্বলিজ। এই যে টেনশন যে টান দিয়ে পরে রাখছে, যেটাকে একদম নড়তে দিচ্ছে না, স্লিপার কিনা লাইন কিনে যাতে এক জায়গায় থাকছে, তার মধ্যে প্রচণ্ড টেনশন থাকছে। তো মানে এই গ্রেটার মানে বোল্ট যে টেনশনটাকে সেটাকে আরও বাড়িয়ে দেয়। তো পার ইউনিট অফ অ্যাপ্লাইড টাইটার অ্যাসেম্বলিজ মানে যেটার সাহায্যে টাইট করা হচ্ছে তার প্রতি এককে এই টেনশনটাকে বোল্ট টেনশনটাকে আরও বাড়িয়ে দেয়। প্রোভাইডিং হার্ডেন্ড বিয়ারিং সারফেস টু ক্রিয়েট মোর ইউনিফর্ম টর্ক কন্ট্রোল। এবারে যে সারফেসের ওপরে এটাকে বসানো হলো, যে বিয়ারিং সারফেস, সেটাকে আরও হার্ড করে দিল। তাতে করে কি হচ্ছে, ট্রেন যখন মুভ করবে তো এখানে যে টর্ক যেটা থাকবে সেটাকে ইজিলি যাতে নিয়ন্ত্রণ করা যায়। প্রোভাইডিং ইউনিফর্ম লোড ডিস্ট্রিবিউশন থ্রু কন্ট্রোলড রেডিয়াস সেকশন কাট অফ। রেডি মানে হচ্ছে এখানে রেডিয়াস কথা বলা হচ্ছে। এবারে যে লোডটা আসবে, মুভিং লোড আসবে, তো সেই মুভিং লোডটাকে যাতে ঠিক মতন ডিস্ট্রিবিউশন করা যায়, তো সেটা কীভাবে করা সম্ভব, রেডিয়াস সেকশন কাট অফ এই মেথডের সাহায্যে লোড ডিস্ট্রিবিউশনটাকে ইজিলি করা সম্ভব। এরপর আসছে কি, প্রোটেকশন এগেনস্ট লুজনেস রেজাল্টিং ফ্রম ভাইব্রেশন অ্যান্ড করোশন। কম্পন আর ক্ষয় এই দুটো থেকে বাঁচায়। কি করে বাঁচায়, যে লুজনেস হতে দেয় না, যে ট্র্যাকের সঙ্গে স্লিপারকে পুরো দৃঢ়ভাবে এটা ধরে রাখে। তো সেই জন্যে ব্যবহার হয়ে থাকে হচ্ছে ওয়াশারগুলো ব্যবহার হয়ে থাকে। তো এখানে যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে স্পাইকার স্ক্রুয়ের ছবি দিয়েছে। তো এইভাবেও কিন্তু মানে লাইনকে আটকানো যায়, রেল ট্র্যাককে স্লিপারের সঙ্গে এইভাবে কিন্তু আটকানো হয়ে থাকে। এই যেটা দিয়েছে এখানে স্পাইকার স্ক্রু, ঠিক এরকম জায়গাটাতে রেলের সেকশনটা বসবে, আর গেজটা এটা থাকবে ইনার সাইড, এটা থাকবে আউটার সাইড, আর লাইনটার কোনো মতো নড়বে না। তো এখানে যে চ্যাপ্টারটা এটা হচ্ছে ওয়াশার রিগার্ডিং স্ক্রু স্পাইক ক্রিপ অফ রেল এই সংক্রান্ত। আর আগের যেটা ছিল সেটা ছিল হচ্ছে রেল জয়েন্ট, তারপরে হচ্ছে ফিক্সচার্স অ্যান্ড ফাস্টেনিংস এই সংক্রান্ত। তো এত দূর অবধি যে জিনিসটা পড়ালাম, যে জিনিসটা বোঝালাম, সেটা তোদের মধ্যে কারো কোনো কিছু বুঝতে কিছু অসুবিধা, কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা না স্যার। ঠিক আছে। আর আরেকজন তো মানে চলে গেছে, মেবি হয়তো ডিসকানেকশন হয়ে গেছে, রেলের মানে নেটের একটু প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, আজকের এই টপিকটা আমি এখানেই শেষ করলাম। ওকে, তো আমি তোদেরকে একটা টাস্ক দেবো, সে টাস্কটা করে দিবি, আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকিস, স্টে সেফ, স্টে হোম। ওকে, ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম।